হ্যালো দের, ওয়েলকাম ব্যাক টু হ্যালো টিন একাডেমি। আজকে আমরা কথা বলছি ডন জুয়ান নিয়ে। ডন জুয়ান একটি মক এপিক রিটেন বাই লর্ড বাইরন, রোমান্টিক কবি। সো আমরা আগে লর্ড বাইরন সম্পর্কে জেনে আসি, কবি সম্পর্কে আমরা অল্প একটু জেনে আসি আগে। লর্ড বাইরন উনি একজন, আমরা ব্রিটানিকা থেকে একটা ওয়েবসাইট, সেখান থেকে আমরা জেনে আসছি যে লর্ড বাইরন ইন ফুল জর্জ গর্ডন বাইরন, ওনার ফুল নেম ছিল এটা। উনি জন্মগ্রহণ করেন 1788-তে এবং মৃত্যুবরণ করেন 1824। সো খুবই শর্ট টাইম। দেখো যে লর্ড বাইরন কিন্তু মাত্র 36 বছর বয়স বেঁচে ছিলেন। সো আসলে রোমান্টিক পিরিয়ড মাত্র 34 বছরের একটা পিরিয়ড, যেমন 1798 থেকে শুরু হয়ে 1832-এর মধ্যেই রোমান্টিক পিরিয়ড শেষ হয়ে যায়। কিন্তু এত প্রভাবশালী এই কবিতাগুলো, এত জনপ্রিয়, কবিরা এত জনপ্রিয় হয়েছে। কিন্তু তারপরেও আমরা যদি একটু কবিদের দিকে তাকাই, রোমান্টিক পিরিয়ডের প্রধান 5জন কবির 3জনই কিন্তু একদম অল্প বয়সে মারা গিয়েছেন। এই যে লর্ড বাইরন, পার্সি বেশি শেলি এবং জন কিটস, ওনারা কিন্তু খুবই অল্প বয়সে মারা গিয়েছেন। সো তারা কিন্তু তেমন অবদান আসলে রাখার সময়ই পাননি। হ্যাঁ, এবং আমরা স্যামুয়েল টেইলর কোলেরিজ, উনি মোটামুটি ভালোভাবেই একটা সময় দিয়েছেন। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো সবাই যদি অনেকটা সময় বেঁচে থাকার সময় পেতেন, বা অনেকটা সময় যদি জীবনকাল হতো, হয়তো বা রোমান্টিক পিরিয়ড আরও চমৎকার সমৃদ্ধ হতো, আরও হয়তো অনেক অসাধারণ লিখনী আমরা পেতাম। যাই হোক, সো এই ছিল লর্ড বাইরনের জীবনী। আমরা একটু জেনে আসবো ডন জুয়ান সম্পর্কে। ইন ইংলিশ লিটারেচার, ডন জুয়ান বাই লর্ড বাইরন is a satirical epic poem derived from the Spanish legend of Don Juan, which portrays Don Juan not as a womanizer but as a man easily seduced by women. তো সাধারণত এখানে যেটা দেখা যায় ন্যাচারালি, সেটা হচ্ছে ছেলেরা উইম্যানাইজার হয় কেউ কেউ। হ্যাঁ, এটা ছেলেদের ক্যারেক্টার হয়। কিন্তু এখানে ডন জুয়ান ছেলে হয়েও সে নিজে উইম্যানাইজার না, কোনো উইমেনকে সে কনভিন্স করতে পারছে না বা পারসুয়েট করছে না। রাদার ডন জুয়ান নিজেই সিডিউসড হচ্ছে, কোনো উইমেন তাকে সিডিউস করছে। সো সেটা এখানে বলা হয়েছে। অ্যাজ এ জনরাল লিটারেচার, ডন জুয়ান ইজ এ থিমেটিক ভেরিয়েশন অফ দ্য এপিক পোয়েম। সো ডন জুয়ানের এই পোয়েট্রিটার জনরা হচ্ছে স্যাটায়ার, এবং এটা একটি মক এপিক পোয়েম। ওকে, সো আমরা জেনে আসলাম। এবার আমরা দেখে আসি যে ডন জুয়ানের যে কবিতাটি যেভাবে শুরু হয়েছে, কবিতাটি আসলে প্রথমে শুরু হয়েছিল ডেডিকেশন দিয়ে। হ্যাঁ, আমরা যদি দেখি ডন জুয়ানের ডেডিকেশন দিয়ে মূলত কবিতাটি শুরু হয়েছে। এই যে আমরা এখানে ক্লিক করলে ডেডিকেশন চলে এসেছে। হ্যাঁ, সো বব সাউদি উনি থেকে শুরু করে উনি ডেডিকেশন করেছেন, ডেডিকেশন লিখেছেন একটা। এবং এরপরে আমরা যদি দেখি ক্যান্টো দ্য ফার্স্ট, আমাদের দেশের সিলেবাসে সাধারণত ক্যান্টো 1 থাকে, সেখানে এইভাবে কবিতাটি শুরু হয়েছে যে আই ওয়ান্ট এ হিরো, অ্যান আনকমন ওয়ান্ট, when every year and month sends forth a new one, till after plying the gadgets with cant, the age discovers he is not the true one. Of such as these I should not care to want, I'll therefore take our ancient friend Don Juan. We all have seen him in the pantomime, sent to the devil somewhat ere his time. সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারা। আসলে আমরা লাইন বাই লাইন পড়বো না, এটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা একটা সামারিটা পড়বো। আমরা ফার্স্ট প্যারাটা একটু পড়ে আসলাম যে আই ওয়ান্ট এ হিরো। লর্ড বাইরন বলেছে আমি একজন হিরো চাইতাম, যে হিরো হবে আমার এই কবিতার এই ডন জুয়ানের জন্য অ্যাকচুয়াল হিরো। এবং দিন যায় দিন আসে, অনেক হিরোই আমরা দেখতে পাই, কিন্তু কোনো হিরোই ওনার কাছে সুইটেবল মনে হয়নি। তাই উনি কি করেছেন যে আমার অ্যানশিয়েন্ট একজন ফ্রেন্ড, অনেক পুরনো বন্ধু ডন জুয়ানকে আমি সিলেক্ট করলাম। কিন্তু আসলে এখানে পুরনো বন্ধু বললেও সমালোচকরা অর্থাৎ ক্রিটিকরা মনে করেন যে ডন জুয়ানই হচ্ছে লর্ড বাইরনের একটি প্রতিরূপ। মানে লর্ড বাইরন হচ্ছে ডন জুয়ানেরই সত্যিকার পার্সন, এবং লর্ড বাইরন ডন জুয়ানের মধ্য দিয়ে নিজেকেই প্রকাশ করার চেষ্টা করেছেন কিছু কিছু জায়গায়। সো আমরা এরপরে চলে যাই আমাদের যে সামারিটা আমাদের রয়েছে সেখানে। তার আগে আমরা মেজর ক্যারেক্টার্সগুলো যদি একটু পড়ে আসি, এবং আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নাও। ওকে, মেজর ক্যারেক্টার্স হচ্ছে ডন জুয়ান, the son of an easygoing father and a strict mother who is doted on by his parents. At the age of 16, he has an affair with Donna Julia. So Don Juan আমাদের প্রোটাগনিস্ট, এই কবিতার প্রধান চরিত্র, এবং সে
ডনা জুলিয়া নামের একজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তার 16 বছর বয়সে। ডন জোসে, জোয়ানস ফাদার, ডন জোয়ানের বাবা, হু ইজ আনফেইথফুল টু হিজ ওয়াইফ অ্যান্ড কেয়ারলেস অফ হিজ রেপুটেশন। ডনা ইনেজ, জোয়ানের মা, a learned woman plagued by the infidelity of her husband. One of her chief interests is the education of her son. তো ডনা ইনেজের একটা প্রধান চিন্তা ছিল যে তার ছেলেকে অর্থাৎ ডন জোয়ানকে খুব ভালোভাবে পড়াশোনা করাবে। The narrator, a friend of Don Juan's family, he is dismissed from the story in the first canto and his place is taken by the omniscient author. ন্যারেটর যে অর্থাৎ কবিতাটা যে লিখেছে সে হচ্ছে ডন জুয়ানের ফ্যামিলির একজন ফ্রেন্ড এবং হি ইজ ডিসমিসড ফ্রম দ্য স্টোরি ইন দ্য ফার্স্ট ক্যান্টো অ্যান্ড হিজ প্লেস ইজ টেকেন বাই দ্য অমনিশিয়েন্ট অথর। এবং ক্যান্টো 1-এর পর থেকেই কিন্তু এই ন্যারেটরকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপরে রয়েছে অমনিশিয়েন্ট অথর। অমনিশিয়েন্ট অথর হচ্ছে কেউ একজন বলবে যাকে দেখা যাবে না। ওকে, সো সে এই ঘটনার মধ্যে নাই কিন্তু সে সবকিছু দেখছে। এটা সাধারণত থার্ড পার্সন ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউকে অমনিশিয়েন্ট বলে হয়ে থাকে। এরপরে হচ্ছে ডনা জুলিয়া, অর্থাৎ যে আমাদের গল্পের বলতে গেলে গল্পটা না, কবিতার যে মধ্যে যে গল্পটা রয়েছে, এই কবিতার যে নায়িকা চরিত্র আমরা বলবো সেটা হচ্ছে ডনা জুলিয়া, দ্য ওয়াইফ অফ ডন আলফোনসো অ্যান্ড এ ফ্রেন্ড অফ ডন জুয়ানস ফ্যামিলি। ডন জুয়ানের ফ্যামিলির একজন ফ্রেন্ড পরিচিত। অ্যান্ড শি ইজ 23, তার বয়স 23 এবং আনহ্যাপিলি ম্যারিড এবং অসুখীভাবে বিবাহিত। সে বিয়ে হয়েছে কিন্তু অসুখী, কারণ তার কয়েক গুণ বয়সের, তার বয়সই 23, তার কয়েক গুণ বয়সে অনেক বেশি বয়সের এক ব্যক্তির সাথে ডন আলফোনসো তাকে বিয়ে দেওয়া হয় and she was not happy. Don Alfonso, the husband of Donna Julia, he is 50 and fails to provide his wife with the love she yearns for. উনার বয়স 50, ডন আলফোনসো, এবং ডনা জুলিয়ার বয়স কিন্তু 23। ডনা জুলিয়ার সাথে তাকে বিয়ে দেওয়া হয়, অর্থাৎ ডনা জুলিয়ার ডাবলের চেয়েও বেশি বয়স ওনার। সো এবং আমরা ডন আলফোনসোকেও দেখতে পাবো আমাদের কবিতাতে। অ্যান্টোনিয়া হচ্ছে ডনা জুলিয়া, অর্থাৎ এই যে ডনা জুলিয়া তার বাড়ির মেড সার্ভেন্ট। সো এছাড়া অনেক ক্যারেক্টার রয়েছে কিন্তু এই কয়টা আমাদের মেজর ক্যারেক্টার্স, এই কয়টা ছাড়া আমরা আসলে অর্থগুলো বুঝবো না। আমাদের এই গল্পে এই কবিতার যে থিমগুলো রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি, সেক্স, জেন্ডার, ইউথ এবং এডুকেশন। আমরা আমাদের যে সামারিটা কালেক্ট করেছি বা হয়তো রিঅর্গানাইজ করেছি, রিশাফল করেছি, কিন্তু মূল সামারিটা আমরা নিয়েছিলাম ক্লিফ নোটস থেকে। ক্লিফ নোটস খুবই চমৎকার একটি সাইট। এখান থেকে আমরা অনেক ভালো ভালো ক্লিফ এবং কোলস তারা অনেক চমৎকার লিখেন ইংলিশ লিটারেচারের লেখাগুলো। একটু হয়তো অনেক সময় কঠিন ল্যাঙ্গুয়েজ থাকে যে কারণে বুঝতে একটু সমস্যা হয়, হ্যাঁ, কিন্তু খুবই চমৎকার নোটস ওনারা লিখে থাকেন আর কি। তো এরপর আমরা দেখি যে আসলে কি বলেছে। The author begins by saying that since his own age cannot supply a suitable hero for his poem, he will use an old friend Don Juan. যেহেতু তার সময়ে কোনো সুইটেবল হিরো পাওয়া যায় নাই, সে অনেক পুরনো কোথাও থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করেছে, সেটি হচ্ছে ডন জুয়ান তার কবিতার জন্য। ডন জুয়ান ওয়াজ বর্ন ইন সেভিলি, স্পেন। স্পেনের ছিলেন। হিজ প্যারেন্টস আর ডন জোসে অ্যান্ড ডনা ইনেজ। Donna Inez is learned and has a good memory, and Don Jose has no love for learning or the learned and has a wandering eye. So যেটা বলেছে যে ডনা ইনেজ অর্থাৎ ডন জুয়ানের মা, সে শিক্ষিত ছিল এবং তার মেমোরি ভালো ছিল, পড়ালেখার প্রতি তার আগ্রহ ছিল, তার ছেলেকে পড়ালেখা করাতে চাইতো। আর ডন জোসে, তার অবশ্য শেখার প্রতি এতটা চিন্তাভাবনা ছিল না, একটু ঘোরাঘুরি করে বেড়াতেই সে পছন্দ করত। As his wife is rigidly virtuous and as he is careless by nature, he is forever getting into plights. তো যেহেতু তার ওয়াইফ ছিল ভার্চুয়াস এবং অনেক পড়ালেখা নিয়ে চিন্তা করত, একটু সম্ভ্রান্ত চিন্তা করত, আর এই ডন জোসে সে মানে একটু কেয়ারলেস ছিল, এই জন্য অনেক তাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হতো, তাদের ফ্যামিলিতে পারিবারিক সমস্যা ছিল তাদের দুজনের মধ্যে। Consequently, there are quarrels between the two. ঝগড়া হতো। Donna Inez, with the help of druggists and doctors, tries to prove that her husband is mad. তবে ডনা ইনেজও কিন্তু একটু একটা কাজ করেছে যেটাকে আমরা ইতিবাচক বলতে পারি না, সেটা হচ্ছে ড্রাগিস্টদের মাধ্যমে এবং ডক্টরদের মাধ্যমে তার হাজবেন্ডকে কিন্তু পাগল প্রমাণ করার সে চেষ্টা করেছে। She also keeps a diary in which she notes all his faults and even searches
through his trunks of books and letters, looking for evidence to use against him. সো ডন জুয়ানের মা কি করতো, তার বাবার বিভিন্ন ট্রাঙ্ক, গোপন জায়গাগুলো, হ্যাঁ, বই পুস্তক, বিভিন্ন লেটার, বিভিন্ন কিছু খুঁজে তাকে, তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করতো আর কি। মানে তাদের ফ্যামিলির মধ্যে, বাবা মায়ের মধ্যে, ডন জুয়ানের বাবা মায়ের মধ্যে ভালো সম্পর্ক ছিল না। দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস ট্রাই টু নো অ্যাভেইল টু ব্রিং অ্যাবাউট এ রিকনসিলিয়েশন। দেয়ার লয়ার্স রিকমেন্ড এ ডিভোর্স, বাট বিফোর দ্য সিচুয়েশন ক্যান রিচ এ ক্রিটিক্যাল পয়েন্ট, ডন জোসে ডাইস। সো ফ্যামিলি মেম্বাররা আসলে তেমন মানে অনেক চেষ্টা করেছে তাদেরকে মিলিত করার, যে তোমরা স্বাভাবিক হও, কিন্তু তারা আসলে স্বাভাবিক হয়নি। এবং তাদের যে লয়ার্স ছিল, দুইজনের যে লয়ার্স ছিল, লয়াররা কিন্তু তাদেরকে একটা ডিভোর্স রিকমেন্ড করে, যে আপনারা ডিভোর্স নিয়ে নেন, কারণ আপনাদের মধ্যে এত ঝামেলা, শুধু শুধু এইভাবে বেঁচে থাকা যায় না, হ্যাঁ, আপনারা ডিভোর্স নিয়ে নেন। কিন্তু আসলে সিচুয়েশনটা আরো ক্রিটিক্যাল হওয়ার আগেই, অর্থাৎ ডিভোর্স নেওয়ার আগেই ডন জোসে মারা যায়, অর্থাৎ ডন জুয়ানের বাবা মারা যায়। Donna Inez makes herself responsible for the supervision of Don Juan's education. Donna Inez সে খুব ভালোভাবে ডন জুয়ানকে পড়ালেখা করানোর জন্য দায়িত্ব নিল। সে নিজেও যেহেতু খুব পড়াশোনার প্রতি আগ্রহী ছিল, তাই তাকে পড়াশোনা করানোর জন্য দায়িত্ব নিল এবং অনেক কিছুই তাকে শেখালো ডন জুয়ানকে। And Don Juan, he is taught riding, fencing, gunnery, how to scale a fortress, languages, sciences and arts. অনেক কিছু তাকে শেখালো। বিভিন্ন সময় ধীরে ধীরে সে বড় হচ্ছে, তাকে শেখাচ্ছে। His education is to a certain degree impractical, for he is taught nothing about life and studies the classics from expurgated editions. In short, his mother sees to it that he receives an education calculated to repress all his natural instincts and keeps the facts of life from him. So এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেছে যে ডনা ইনেজ তাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু তাকে শিখিয়ে তাকে ম্যাটেরিয়ালিস্টিক করে ফেলেছে। তাকে জীবন সম্পর্কে তেমন কিছু শেখানো হয় নাই, বই পুস্তক থেকেই তাকে বিভিন্ন কিছু শেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু জীবনের যে অভিজ্ঞতা, জীবন সম্পর্কে বস্তুনিষ্ঠ বা জীবন ঘনিষ্ঠ যে শিক্ষা, সেটা কিন্তু ডনা ইনেজ ডন জুয়ানকে দেয়নি। সো যেটা কি হয়েছে, এবং ডন জুয়ানকে সে কিন্তু জীবনের সত্যিকার যে ফ্যাক্টস, হ্যাঁ, এই যে ফ্যাক্টস অফ লাইফ, সেখান থেকে কিন্তু ডন জুয়ানকে দূরে রেখেছে। অ্যাজ এ রেজাল্ট কি হয়, এই ধরনের ছেলেপেলেগুলো বা ছেলেমেয়েরা সাধারণত পরবর্তীতে যখন তারা একটা বড় পরিবেশে যায়, তখন সেখানে গিয়ে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, হ্যাঁ, কারণ তারা অনেক পড়াশোনা করেছে, অনেক হয়তো প্রাচুর্যের মধ্যেও বড় হয়েছে, কিন্তু জীবনের অভিজ্ঞতা না থাকায়, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোর অভিজ্ঞতা না থাকায় তারা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। Among Donna Inez's friends is Donna Julia, a beautiful, intelligent young woman. She is married to Don Alfonso. ওই যে ডনা জুলিয়া আমরা ক্যারেক্টারে পড়ে আসছিলাম, বিউটিফুল একজন উইমেন, মাত্র 23 বছর বয়স। সো তাকে আসলে উইমেনও ওইভাবে বলা যায় না, হ্যাঁ, ইয়াং উইমেন বলতে হবে, শুধু উইমেন আসলে তাকে বলা যায় না, কারণ হচ্ছে তার বয়স মাত্র 23 এবং ভেরি বিউটিফুল, ইন্টেলিজেন্ট। শি ইজ ম্যারিড টু ডন আলফোনসো, এ জিলাস ম্যান মোর দ্যান টোয়াইস হার এজ, তার বয়সের দ্বিগুণ, এবং একজন ঈর্ষা কাতর ব্যক্তি। দেয়ার্স ইজ এ লাভলেস ম্যারিজ, এখানে হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, কোনো ভালোবাসা প্রেমের ব্যাপার ছিল না। অ্যান্ড ইট ইজ রিউমার দ্যাট ডনা ইনেজ অ্যান্ড ডন আলফোনসো হ্যাড ওয়ান্স বিন লাভার্স অ্যান্ড দ্যাট শি কাল্টিভেটেড দ্য ফ্রেন্ডশিপ অফ ডনা জুলিয়া টু মেনটেন দ্য অ্যাসোসিয়েশন উইথ দ্য হাজব্যান্ড। সো এখানে একটা খুবই চমৎকার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে যে ডনা ইনেজ অর্থাৎ ডন জুয়ানের যে মা, ডনা ইনেজের সাথে এই ডনা জুলিয়ার যে হাজব্যান্ড ডন আলফোনসো, এই দুজনের একটা রিলেশনশিপ আগে থেকে ছিল, তারা দুজন লাভার ছিলেন। এবং যখন ডনা ইনেজের ডন জোসের সাথে অর্থাৎ ডন জুয়ানের বাবার সাথে বিয়ে হয়ে যায়, তখন ডন আলফোনসো কি করেছে, এই ডনা ইনেজের একজন ফ্রেন্ড ডনা জুলিয়া, ডনা ইনেজের ফ্রেন্ড ছিল ডনা জুলিয়া, বা মানে খুব কাছের ছিল, পরিচিত ছিল, হ্যাঁ, এই ফ্রেন্ডশিপটাকে কাজে লাগিয়ে এই ডনা জুলিয়াকে বিয়ে করে, যেন ডনা ইনেজের কাছাকাছি থাকা যায়। ওকে, অ্যান্ড ডনা জুলিয়া হ্যাজ অলওয়েজ বিন ফন্ড অফ জুয়ান, আর এই ডনা জুলিয়া আবার ছিল হচ্ছে ডন জুয়ানের প্রতি খুব মানে আগ্রহী। বাট হোয়েন হি বিকামস এ ইয়াং ম্যান অফ 16, যখন ডন জুয়ান বয়স 16 হয়ে গেল, হার ফিলিংস টুয়ার্ড হিম চেঞ্জ অ্যান্ড বিকাম এ সোর্স অফ এম্বারাসমেন্ট টু বোথ অফ দেম। হ্যাঁ, এই আরো অনেক আগে থেকেই তাদের মধ্যে পরিচয়, তারা কাছাকাছি থাকতো, পারিবারিক একটা বিষয় ছিল তাদের মধ্যে।
সো ডনা জুলিয়া ছোট থেকেই ডন জুয়ানকে দেখতো, তাকে পছন্দ করতো, কিন্তু ডন জুয়ান যখন 16 বছরের হয়ে ওঠে, একটু বড় হয়, তখন তার প্রতি তার ফিলিংস চেঞ্জ হতে থাকে এবং তাদের মধ্যকার বিষয়গুলো কিছুটা এম্বারেসিং সৃষ্টি করে, অর্থাৎ তারা একটু অন্যরকম ফিল করতো। Juan does not understand the change that is taking place in him, but the more sophisticated Julia realizes that she is falling in love with Juan. ডন জুয়ান মাত্র 16 বছর হয়েছে, একটা টিনেজার, হ্যাঁ মাত্র টিনেজার, সে আর্লি টিনেজার বলতে হবে, হ্যাঁ সে এখনো নিজের পরিবর্তনটা বুঝতে পারছে না, আস্তে আস্তে সে ম্যাচিউর হচ্ছে, আরো হবে। কিন্তু জুলিয়া তো 23 years old, সো সে তো কিছু তো ফিল করে, হ্যাঁ। সো সেটাই এখানে বলেছে যে সে ফিল করলো যে সে জুয়ানের প্রতি প্রেমে পড়ে গেছে। She resolves to fight her growing love and never to see Juan again, but the next day finds a reason for visiting his mother. সে নিজেকে কন্ট্রোল করলো, ডনা জুলিয়া, সে চিন্তা করলো না, ডন জুয়ান ওর এভাবে করা, ওর প্রতি আমার প্রেমে পড়া ঠিক হবে না, সো আমি এটা কন্ট্রোল করি এবং আর জোয়ানের সাথে আমি আর দেখাই করব না, যেহেতু জোয়ানকে আমার খুব অন্যরকম ভাবে ভালো লেগে যাচ্ছে, আমি দেখাই করব না। কিন্তু পরের দিন জোয়ানের মায়ের সাথে সামহাও তার দেখা করতে হলো। She then convinces herself that her love is only platonic and persuades herself that it will remain that way. সো জোয়ানদের বাড়ি গেছে, জোয়ানের মায়ের সাথে দেখা করেছে, জোয়ানের সাথেও দেখা হয়, কারণ ওই বাসায় গেলে তো দেখা হবেই। তখন ডনা জুলিয়া কি করলো, নিজেকে কনভিন্স করলো যে না, এই ভালোবাসাটা হচ্ছে প্লাটনিক, আমরা এখানে কোনো মানে সেক্সুয়াল কিছু থাকবে না, হ্যাঁ নিজেকেই কন্ট্রোল করে, নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে। জুয়ান মিন টাইম ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই হি ইজ থটফুল অ্যান্ড ইনক্লাইন টু সিক সলিটিউড। জুয়ান আস্তে আস্তে এই সময় আসলে সে জুয়ানও বুঝতে পারছে না কেন সে নির্জনতা পছন্দ করে, তার একা থাকতে খুব ভালো লাগে, কি কি জানি তার মানে মনে হয়, মানে কুচকুচ হতা হে আর কি, হ্যাঁ কিন্তু কিন্তু নিজেই বুঝতে পারছে না, হ্যাঁ কারণ একটা টিনেজার তার একা থাকতে ভালো লাগে, তার এটা তো কুচকুচ হতা হেই, তাই না? সো আমরা এরপর আমরা দেখি যে আসলে কি বলেছে, সো জুয়ানও একটু ম্যাচিউরিটি অর্জন করছে, ওদিকে জুলিয়া তো তার জন্য, ডনা জুলিয়া পাগল হয়ে আছে। অ্যান্ড এমন খুব মজার একটা ব্যাপার, আমাদের লর্ড বাইরন কিন্তু জুয়ান এবং জুলিয়া দুজনের নামও মিল রেখেছে, হ্যাঁ আমাদের হিরো হিরোইনের নামও মিল রেখেছে, খুব চমৎকার। যাই হোক, 1 জুন ইভিনিং, জুন মাসের, আবার এখানে জুন ব্যবহার করেছে। এগুলো কিন্তু আসলে কবিদের বা লেখকদের একটা বিশেষ ব্যাপার, হ্যাঁ জুন মাসে কোন এক সন্ধ্যায় জোয়ান এবং জুলিয়া, ঠিক আছে, হ্যাপেন টু বি ইন এ বাওয়ার টুগেদার, তারা একসাথে ছিল। ওয়ান অফ জুলিয়াস হ্যান্ডস হ্যাপেন্স টু ফল অন ওয়ান অফ জুয়ানস, জুলিয়ার একটা হাত জুয়ানের একটা হাতের উপর পড়লো, হ্যাঁ মানে একটু একটু যেন ওই যে কুচকুচ হতা হে সেটা আর একটু গভীর হতা হে আর কি, হ্যাঁ। সো এরপরে যেটা বলেছে যে when the sun sets and the moon rises, Juan's arm finds its way around Julia's waist. যখন সূর্য অস্ত গেল এবং চাঁদ উঠলো, হ্যাঁ মানে সন্ধ্যা, ভালোভাবে সন্ধ্যা হয়ে আসলো, রাত হয়ে আসলো, তখন কিন্তু জুয়ানের হাত তার জুলিয়ার হাতে আর থাকলো না, জুলিয়ার কোমরে চলে গেল। ওকে, সো জুলিয়া স্ট্রাইভস উইথ হারসেলফ এ লিটল অ্যান্ড হুইসপারিং আই উইল নেভার কনসেন্টেড। হ্যাঁ জুলিয়া নিজে নিজেই একবার বলল না না না, কি করছি, এটা তো করা ঠিক হচ্ছে না, কিন্তু আসলে নিজের সাথে জুলিয়াও পেরে উঠলো না, কারণ তার হাজবেন্ড 50 এজ, তাকে জোর করেই হয়তো বিয়ে দেওয়া হয়েছিল, অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল, যেটা তার কখনোই রাজি ছিল না, এবং এর মধ্যে জোয়ানের প্রতি তার একটা আকর্ষণ ছিল, আবার জুলিয়ারও বয়স কম, সো ইটস এ ভেরি ক্রিটিক্যাল একটা লাইফ ছিল তাদের মধ্যে। As Julia lies in her bed one November night, there arises a tremendous clatter. একবার এক নভেম্বর মাসের একটা রাতে, এতক্ষণ আমরা ছিলাম জুন মাসে, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, ভালোই রিলেশন অনেক দূর গড়িয়েছে। সো জুলিয়া লাইস ইন হার বেড ওয়ান নভেম্বর নাইট, দেয়ার অ্যারাইজেস এ ট্রেমেন্ডাস ক্ল্যাটার। একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? হার মেইড অ্যান্টোনিয়া, ওই জুলিয়ার বাড়ির যে মেইড, হ্যাঁ যে মানে কাজের লোক, যে সে ওই মহিলা দৌড়ে এসে ওয়ার্ন করলো যে ডন আলফোন্সো কিন্তু চলে আসতেছে, ইজ কামিং আপ দ্য স্টেয়ার্স, উপরে উঠে আসছে, উইথ হাফ দ্য সিটি অ্যাট হিজ ব্যাক, হ্যাঁ মানে আরো লোকজন নিয়ে সে উপরে উঠে আসতেছে। দি টু উইমেন হ্যাভ বেয়ারলি এনাফ টাইম টু থ্রো দ্য বেড ক্লথস ইন এ হিপ হোয়েন ডন আলফোন্সো এন্টার্স দ্য রুম। হ্যাঁ এই যে বিছানার চাদরগুলো দুজনে মিলে, ওই মেড সার্ভেন্ট এবং জুলিয়া দুজনে মিলে বিছানার চাদর কাপড় চুপড় দিয়ে এক জায়গায় স্তূপ করলো। Indignantly asks Alfonso,
If he suspects her, Julia indignantly asks Alfonso if he suspects her of wrongdoing and invites him to search the room. হ্যাঁ, যে জুলিয়া তখন আসলে ওই যে এতক্ষণ তো সে ইসের সাথে ছিল, জোয়ানের সাথে ছিল। সো অ্যান্টোনিয়া এসে জানানোর পরে তারা দুজন মিলে সমস্ত বেড ক্লথগুলো এক জায়গায় একটা স্তূপ করেছে। হ্যাঁ, কাপড় বা বিছানার চাদর এগুলো দিয়ে একটা স্তূপ করেছে। সো আলফেন্সো যখন ঢুকছে তখন জুলিয়া বলতেছে, তুমি আমাকে সন্দেহ করো, তুমি তাহলে খুঁজে দেখো, ভালোভাবে খুঁজে দেখো তুমি। আলফোন্সো অ্যান্ড হিজ ফলোয়ার্স ডু সো। আলফোন্সো এবং তার লোকেরা খুঁজে দেখলেন, ফাইন্ড নাথিং, কাউকেই পেল না। হোয়াইল দ্য সার্চ ইজ গোয়িং অন, ডনা জুলিয়া প্রোটেস্টস হার ইনোসেন্স উইথ অ্যাংরি এলোকুয়েন্স, গিভিং নিউমারাস এক্সাম্পলস অফ হার ভার্চু অ্যান্ড পোরিং অ্যাবিউজ আপন হার লাকলেস হাজব্যান্ড। সো মানে সাধারণত যেটা হয়ে থাকে, ডনা জুলিয়া তখন নিজেকে প্রটেস্ট করলো, নিজেকে ইনোসেন্স বলে দাবি করলো এবং তার হাজবেন্ডকে বললো, তুমি তো লাকলেস, হ্যাঁ তুমি সবসময় থাকো, মানে নিজেই নিজের মধ্যে থাকতে পারো না, ঠিক আছে, এই ধরনের নানান মানে কথাবার্তা সেখানে হচ্ছিল। হোয়েন নো লাভার ইজ ফাউন্ড, যখন কোনো লাভারকে পাওয়া গেল না, ডন আলফোন্সো ট্রাইস টু এক্সকিউজ হিজ বিহেভিয়ার বাট অনলি সাকসিডস ইন ড্রয়িং সপস অ্যান্ড হিস্ট্রিক্স ফ্রম হিজ ওয়াইফ। আলফোন্সো, shamefaced, withdraws with his followers and Julia and Antonia bolt the bedroom door. সো কি হয়েছে, আলফোন্সো তখন চলে গেল, আলফোন্সো সরি টরি বলে চলে গেল, যে যাক সরি, আমি আসলে ভুল করেছি, খুঁজে পাইনি কিছু। হ্যাঁ, আলফোন্সো এই যে লজ্জিত হয়ে শেমফেসড চলে গেল। জুলিয়া এবং অ্যান্টোনিও তাড়াতাড়ি দরজাটা আবার বন্ধ করে দিল। অ্যান্টোনিয়া এবং জুলিয়া। No sooner has Alfonso gone than Juan emerges from beneath the pile of bedclothes. ওই যে বিছানার চাদর বা অনেকগুলো কাপড় চোপড় একসাথে রেখে একটা স্তূপ বানানো হয়েছিল, সেইটার নিচে জুয়ানকে লুকিয়ে রেখেছিল তারা। হ্যাঁ, যে কারণে ওরা খুঁজে পায়নি। Knowing that Alfonso would soon be back, Julia and Antonia advised Juan to go into a closet. Hardly has Juan entered his new hiding place when Alfonso returns. So knowing that Alfonso would soon be back, আলফোন্সো খুব দ্রুতই আবার ফিরে আসবে, এটা জেনে জুলিয়া এবং অ্যান্টোনিও জোয়ানকে যেটা বললো যে তুমি একটা ক্লোসেটে লুকিয়ে পড়ো। সো এটা একটা ক্লাইম্যাক্সের সময়, যে একটা ক্লোসেট, একটা ওয়ার্ড্রবের মতো একটা জায়গা, সেখানে জোয়ানকে লুকিয়ে রাখার চেষ্টা করা হলো। এবং Hardly has Juan entered his new hiding place when Alfonso returns. Juan লুকাতে না লুকাতেই আলফোন্সো আবার ফিরে আসছে এবং আলফোন্সো মেক্স ভেরিয়াস এক্সকিউজেস ফর হিজ কন্ডাক্ট এবং জুলিয়ার কাছে ক্ষমা চাচ্ছিল, না জুলিয়া সরি, আমি ওকে ভুল করেছি, মাফ করে দাও। হ্যাঁ, বা এসব করতে করতেই হয়তো ঘটনাটা ওখানেই শেষ হয়ে যেত। জুলিয়াও আছে, শি হাফ গিভস অ্যান্ড হাফ উইথ হোল্ডস, সে অর্ধেক ক্ষমা করলো, অর্ধেক রেখে দিল। দি ম্যাটার মাইট হ্যাভ এন্ডেড, সেখানেই হয়তো ঘটনাটা শেষ হয়ে যেত যদি আলফোন্সো নট স্টাম্বলড ওভার এ পেয়ার অফ মেন্স শুজ, যদি পুরুষের একজোড়া জুতার দিকে তার চোখ না পড়তো। হঠাৎ করে সে পুরুষের একজোড়া জুতা দেখেই হি প্রম্পটলি গোস টু গেট হিজ সোর্ড, সে তার তলোয়ার বের করার চেষ্টা করলো, যেহেতু এটা 200 বছর আগের কবিতা, সেরকম ভাবে আর কি লেখা হয়েছে যে হি প্রম্পটলি গোস টু গেট হিজ সোর্ড। হ্যাঁ, বা আমাদের দেশে যেমন বন্দুক নিয়ে আসে বা সিনেমায় দেখায় বন্দুক নিয়ে আসছে, এরকম আর কি। জুলিয়া ইমিডিয়েটলি, সে যখন সোর্ড আনতে গেছে, জুলিয়া কি করছে, তাড়াতাড়ি করে জোয়ানকে বের করে দিয়েছে এবং তাকে গার্ডেন গেটের চাবি দিয়ে দিয়েছে। মেক হিজ এক্সিট বাই দ্য গার্ডেন গেট, বাগানের গেট দিয়ে তুমি তাড়াতাড়ি এদিক দিয়ে চলে যাও। দ্য কি টু হুইচ শি গিভস হিম, চাবি দিয়ে দিছে, তুমি এদিক দিয়ে চলে যাও। কিন্তু আনফরচুনেটলি যেটা হয়েছে, অন হিজ ওয়ে আউট হি মিটস আলফোন্সো অ্যান্ড নকস হিম ডাউন। আনফরচুনেটলি যেটা হয়েছে যে সে বের হওয়ার সময় আলফোন্সোর সাথে দেখা হয়ে গেছে, তখন কি করবে, বাধ্য হয়ে আলফোন্সোকে সে একেবারে একটা ঘুষি দিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, এবং এটা করতে যাই, ইন দ্য স্কাফল, এই মানে ধস্তাধস্তি করতে গিয়ে জোয়ান লুজেস হিজ অনলি গার্মেন্ট অ্যান্ড ফ্লিস নেকেড ইনটু দ্য নাইট, সে জোয়ানের যে ড্রেসটা পরা ছিল সেইটাও কিন্তু আর জোয়ানের কাছে রইল না, এবং ফ্লিস নেকেড ইনটু দ্য নাইট। হ্যাঁ, মানে এই রাতের বেলা সে একেবারেই কাপড় চোপড় ছাড়াই সে ওখান থেকে তাকে পালাতে হলো। সো এই ঘটনাগুলো, এই যে ঘটনাটা, এটা কিন্তু আমরা বিভিন্ন বলিউডের বা বিভিন্ন হলিউডের অনেক সিনেমার মধ্যেও কিন্তু এই ধরনের দৃশ্য দেখায়। এই দৃশ্যগুলো মূলত কিন্তু আসলে সিনেমাগুলো অনেক গল্প, কবিতা, উপন্যাস থেকে মূলত তাদের রসদ সংগ্রহ করে থাকে। সো এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা একটা ইভেন্ট, যে এই কবিতা থেকেও কিন্তু বিভিন্ন সিনেমায় অ্যাডপ্ট করা হয়েছে এরকম ঘটনা। এরপরে বলেছে,
আলফোনসো সুস ফর ডিভোর্স, আলফোনসো ডিভোর্সের জন্য মানে একদম রেগে টেগে নিশ্চিত হয়ে গেল যে আমি ডিভোর্স চাই। জুয়ানস মাদার ডিসাইডস দ্যাট হার সান শুড লিভ সেভিলি অ্যান্ড ট্রাভেল টু ভেরিয়াস ইউরোপিয়ান কান্ট্রিজ ফর 4 years। সো এটা নিয়ে যখন একটা জল ঘোলা হয়েছে, জুয়ানের মা বলল তুমি ইউরোপ চলে যাও, 4 বছর ইউরোপের বিভিন্ন দেশে সে চলে গিয়ে তাকে পাঠিয়ে দিল। জুলিয়া ইজ পুট ইন এ কনভেন্ট ফ্রম হুইচ শি সেন্ডস জুয়ান এ লেটার কনফেসিং হার লাভ ফর হিম অ্যান্ড এক্সপ্রেসিং নো রিগ্রেটস। জুলিয়াকে তখন একটা কনভেন্টে রাখা হলো, যেটা হচ্ছে সন্ন্যাসীদের একটা জায়গা বা সন্ন্যাসীদের মঠ, হ্যাঁ, যে তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো। এবং সেখান থেকেই কিন্তু সে জুয়ানের কাছে বিভিন্ন সময় চিঠি লিখতো তার ভালোবাসা প্রকাশ করে, যে আমার কোনো আফসোস নেই, আমি এখনো তোমাকে ভালোবাসি, এই ধরনের কথাবার্তা লিখে সে বিভিন্ন সময় চিঠি চালাচালি করতো। So the first episode of Don Juan ends at this point, but before concluding Canto 1, Byron adds 22 stanzas in which he entertains himself by giving a mocking statement of his intentions in regard to Don Juan, taunts his contemporaries Wordsworth, Coleridge and Southey, defends the morality of his story, confesses that at 30 his hair is grey and his heart has lost its freshness, comments on the evanescence of fame and says goodbye to his readers. So এর মধ্যে দিয়ে যেটা বোঝাতে চেয়েছে, উনি ওনার কন্টেম্পোরারি যারা ছিল, ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ বা সাউদি, হ্যাঁ, তারা কিন্তু বেশ একটা মোরালিটি রেখে বা একটা গাম্ভীর্যতা রেখেই রোমান্টিক কবিতা রচনা করেছেন। কিন্তু লর্ড বাইরন কিন্তু এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে এসেছেন, যেগুলোতে আসলে উনি এমনভাবে ঘটনাগুলো তুলে ধরেছেন যেগুলোতে মোরালিটি জাতীয় বিষয়গুলো একটু কম ছিল। তো সেই জন্য উনি বলেছেন যে কি হবে আমার, হ্যাঁ, অন্যরা সবাই তো এইভাবে লেখে, ভালো লিখে, কিন্তু আমি তো এই 30 বছর বয়সেই আমার চুল গ্রে হয়ে গেল, হার্ট আমার ফ্রেশনেস নষ্ট হয়ে গেল, মানে আমার মোরালিটি শেষ। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো সে লর্ড বাইরন বলতো। কমেন্টস অন দ্য ইভানিসেন্স অফ ফেম অ্যান্ড সেইস গুড বাই টু হিজ রিডার্স, এবং তার রিডারদেরকে গুড বাই জানায় এইসব কথাগুলো বলে, যে আমার তো এইসব এইভাবে লিখলাম, তাহলে আমার তো মনে হয় খ্যাতিও মনে হয় আর থাকলো না, খ্যাতিগুলো বিলুপ হয়ে গেল। সো যাই হোক, এরপরে এখানে আমাদের একটু বাংলায় আমি এটার কিছু বিষয় নিয়ে এসেছি, আমরা যদি একটু দেখি। হ্যাঁ, ডন জুয়ান কবিতাটি শুরু হয়েছে দুজন বিখ্যাত কবি রবার্ট সাউদি এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে উৎসর্গ করে, যারা ছিলেন বাইরনের সমসাময়িক। কবিতার কথক এই মহান কবিদের থেকে নিজেকে আলাদা করে বলেন, তার মিউজ অপেক্ষাকৃত ক্ষুদ্র, ফলে তার পঙ্ক্তিও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। মানে যেমন আমি একটু আগে যেটা বললাম, যে ওয়ার্ডসওয়ার্থ, সাউদি বা কোলেরিজরা খুবই গাম্ভীর্যপূর্ণ ভাবেই কিন্তু একটা পার্সোনালিটি বজায় রেখে রোমান্টিক কবিতা লিখেছেন, যেটা উনি করেনি। উনি খুবই ইনফর্মালি চলে গেছেন, খুবই মানে সাধারণ বিষয় নিয়ে এসেছেন। তবে ওনার যে ঘটনাগুলো, সেগুলো যে জীবনে ঘটে না তা কিন্তু না, এরকম অনেক ঘটনা কিন্তু পৃথিবীতে ঘটে। আমরা অনেক সময় কিন্তু পত্রপত্রিকায় দেখি এরকম ঘটনা ঘটার কথা। সো এরকম ঘটনাও ঘটে থাকে। সো উনি এটা ওনার একটা বদান্যতা, যে উনি আসলে বলেছেন যে অন্যদের চেয়ে আমি আসলে, অন্যরা আমার চেয়ে মহৎ, আমি ওনাদের মতো করে সাবজেক্ট ম্যাটার চুজ করতে পারিনি। সো এখানে এইসব বিষয়গুলোই দেখানো হয়েছে মূলত। সো এখানে অন্যান্য ঘটনাগুলো বলা আছে, আমরা যদি একটু নিজেরা পড়ে নেই, যেহেতু বাংলায় বলা আছে, আশা করি আমরা সবাই বুঝতে পারবো খুব সহজেই। সো ডন জুয়ানের পরবর্তীতে কি হয়েছিল? হ্যাঁ, ডন জুয়ান কিন্তু পরবর্তীতে ইসমাইলের নেতৃত্বাধীন রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করে। হ্যাঁ, এবং বিভিন্ন আরো ঘটনা যেগুলো আছে খুব সংক্ষেপে এখানে দেওয়া আছে। সো এরপরে আমাদের যেটা রয়েছে কাব্যিক মূল্যায়ন, যদি আমরা একটু দেখি, এই মক এপিকটি কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, 16টা ক্যান্টো লেখার পরে 17তম ক্যান্টোর সময় কিন্তু বাইরন মারা যান, এবং মক এপিকটি আর শেষ করা হয়নি। এবং যে আয়াম্বিক পেন্টামিটার হিসেবে এটাকে লেখা হয়েছিল, এই আমাদের ডন জুয়ান এই পোয়েট্রি কবিতাটি, সেটাকে অটাভা রিমা বলা হয়। ওকে, সো এখানে আমরা একটু নিজেরা যদি পড়ে নেই, আমার মনে হয় যে সবাই আরো ভালোভাবে আশা করি বুঝতে পারবো। সো এই ছিল আমাদের ডন জুয়ান সম্পর্কে আজকের আলোচনা। আশা করছি আমাদের ভিডিওটি সাপোর্টিভ ছিল, এবং আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করি বিভিন্ন বিষয় বা বিভিন্ন ইন্টারনেট সোর্স থেকে, যদি আরেকটু আমরা কালেকশন করার চেষ্টা করি বিভিন্ন ইনফরমেশন, তাহলে হয়তোবা আরো ভালোভাবে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সো
আজকের মতো আল্লাহ হাফেজ। টিল দেন, স্টে টিউনড, স্টে সেফ, and please subscribe my channel. Thank you very much. Thank you once again.